শতরূপ ঘোষের বোধ বুদ্ধি নিয়ে প্রশ্ন তুলছে তন্ময় ঘোষ, মানে তৃণমূলের মুখপাত্র। এবিপি আনন্দের স্টুডিওতে এসেছিলেন, এসে তর্কে না পেরে শতরূপ ঘোষের সঙ্গে তন্ময় ঘোষ মানে বাক যুদ্ধে জড়িয়ে পড়েছে। তৃণমূলের নেতারা চুরি করবে আর বলতে গেলে যত দোষ, মানে যত দোষ নন্দ ঘোষ। শতরূপের কাছে গাতনটা কেমন খেলো আপনাদেরকে শোনাবো, আপনাদেরকে দেখাবো সবকিছুই, আপনারা দেখবেন, তারপরে বিবেচনা করবেন। শতরূপের মূল্যবান বক্তব্য আজকের আপনাদেরকে শোনাবো এবং অনুরোধ থাকবে এই বক্তব্যটা পুরোটা শুনবেন। কিভাবে তৃণমূলের একজন মুখপাত্র এবিপি আনন্দের স্টুডিওতে আসবে এবং তৃণমূলের দুর্নীতি ঢাকার চেষ্টা করবে, তার পরিকল্পনা তৃণমূল মনে হয় ঠিকঠাক করতে পারে না, যার ফলে বিনা পরিকল্পনা নিয়ে বিনা পড়াশোনা করে যুক্তি তর্ক সবাই শতরূপের সামনে আসে, আর শতরূপের কাছে গাতন খাওয়ার পরে মাথা নিচু করে বাড়ি চলে যায়। দেখাবো শতরূপের মূল্যবান বক্তব্যটা, শুনুন, তারপরে কথা বলবো। প্রশ্নটা হচ্ছে, দলের মধ্যেই নেতাকর্মী খুন হয়ে যাচ্ছে, দলের মধ্যেই নিরাপত্তা নেই, ভয়ঙ্কর অভিযোগ সামনে আসছে। তো অভিযোগ তো সত্যি ভয়ঙ্কর যে তৃণমূলের সঙ্গে রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে বিরোধীরা একের পর এক তৃণমূল নেতাদের উপর যে হামলার ছক করছে, তারপরেও কন্টিনিউয়াসলি একটার পর একটা নির্বাচনে তারা হারের সম্মুখীন হচ্ছে এবং মানুষ তাদের পাশে থাকছে না। তারপরে যত এটা হচ্ছে তত তাদের ফ্রাস্ট্রেশন বাড়ছে। এই ঘটনা ঘটছে, এর বিরুদ্ধে মানুষ জবাব দেবে, এর বিরুদ্ধে মানুষ জবাব দেবে। এবং প্রশাসনকে, পুলিশ প্রশাসনকে আমরা দলের পক্ষ থেকেও অনুরোধ জানাচ্ছি যে বা যারা দোষী তাদেরকে ইমিডিয়েট চিহ্নিত করে তাদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে। বলছি যে এখন এই যে কথাগুলো ইনি বললেন, এই কথাগুলো যেদিন শওকত মোল্লা বলেছিল না, এ তো হচ্ছে এবিপি স্টুডিওয়ে বসে থাকা চশমা পড়া শওকত মোল্লা এই কথাগুলোই বলেছিল। শওকত মোল্লা তৃণমূলের সঙ্গে পেরে না উঠে বিরোধীরা খুন করছে। আর আমি একটা কথা জিজ্ঞেস করছি, এই বাইতুল্লাহ না কে মরে গেছে, তাকে সিপিএম মেরেছে ময়ূরেশ্বরের ওখানে, তার মানে সিপিএম আছে তো, তার মানে গত পঞ্চায়েত ভোটে ওখানে সিপিএম প্রার্থী ছিল জেলা পরিষদে, বীরভূমে ছিল না তো? তখন কি বলেছিল এই বাইতুল্লাহ, অনুব্রত আর ওই কাজল শেখ, কি বলেছিল? বলেছিল বীরভূমে এমন উন্নয়ন করেছি আমাদের দিদির অনুপ্রেরণায় যে গোটা বীরভূমে কোনো সিপিএম নেই, কোনো কংগ্রেস নেই, কোনো বিজেপি নেই, কেউ নেই, একমাত্র তৃণমূল ছাড়া কেউ নেই। গোটা বীরভূমে ভোটে দাঁড়ানোর জন্য সিপিএম পাওয়া যায় না, খুন করার জন্য এত সিপিএম, এত কংগ্রেস, এত অন্য দল চলে আসে। ভাই কত বেহায়া হবেন আপনারা, আর কত নির্লজ্জ হবেন। স্টুডিওয়ে বসে খবরটা আপনি পেলেন, আমি পেলাম একসঙ্গে, এখানে বসে বসে আপনি গন্ধ শুকে বুঝে গেলেন ওখানে কে খুনটা করেছে। একদম একটু পর পর ভাঙড় মালদার ঘটনায় কোন বিরোধীরা গ্রেফতার হয়েছে বলে কিন্তু এখনো পর্যন্ত সামনে আসেনি। তৃণমূলের নেতা কর্মীরা গ্রেফতার হয়েছে, এমনকি এই বীরভূমে এই যে বাইতুল্লাহকে আমরা জানি না এই ঘটনায় কে যুক্ত, আমরা কিচ্ছু জানি না। আমি প্রতিবাদ করছি। শওকত বলল আমি ওর বোধ এবং বুদ্ধি নিয়ে প্রশ্ন তুলছি, ব্যক্তিগত স্তরে আমি শতরূপ ঘোষের মন্তব্যের প্রতিবাদ করছি। প্লিজ আমি বলছি রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু ব্যক্তিগত স্তরে গিয়ে কখনো এইটা সভ্য সমাজের একটা নিদর্শন হতে পারে না। কিন্তু আমি রবীন্দ্রনাথ আমি দুজনকে থামালাম, শতরূপ ঘোষ এবং তন্ময় ঘোষ, আমি দুই ঘোষকেই থামাচ্ছি, দুই ঘোষকে। দল এবং প্রশাসন যদি এই রকম জায়গায় চলে যায় সেটা কিন্তু দেশের। আপনি যে উদাহরণটা দিলেন স্যার, আমি খালি আপনার সাথে যোগ করে দিচ্ছি একটা উদাহরণ। এই বীরভূমেই বকটুয়ের ঘটনার পরে আমাদের মনে আছে অনুব্রত প্রেস কনফারেন্স করে বলেছিল টিভি ব্লাস্ট থেকে আগুন লেগেছে। পরের ঘটনা আমরা সবাই দেখেছি। আর আমি জানি না শওকত মোল্লা এখন আমাদের আলোচনাটা শুনছে কিনা। যদি শওকত মোল্লা শোনে, ঘরে বসে বোধহয় ও অবাক হয়ে ভাবছে যে আরে ভাই শওকত মোল্লা শব্দটা কোনো গালাগাল নাকি, যে কোনো তৃণমূল নেতাও শওকত মোল্লা শুনলে রেগে যায়। শতরূপ, মানে তোমরা তো এই অভিযোগ করে থাকো যে পশ্চিমবঙ্গে পয়সা দিলেই বাড়ি, গাড়ি, পরিচয়পত্র সব পাওয়া যায়, এভাবেই কি অপরাধী এবং মাফিয়াদের পাওয়া যায়? দুর্ভাগ্যজনকভাবে সত্যি কথা। দেখুন আমি একটা কথা বলছি, অরিন্দম দাও কিছু কথা বলছিলেন, তন্ময় দাও বলছিলেন, আমার মনে হয় ওদের দুজনের কথার মধ্যে কিছু সত্যতা রয়েছে। দুজনের কারোর কথাটাই পুরোটা উড়িয়ে দেওয়ার মতো নয়, কিন্তু মুশকিলটা হচ্ছে দুজনেই অসম্পূর্ণ কথা বলছেন বলে আমার মনে হয়েছে। অরিন্দম দা যা বলছেন, ওই কিছু লোক মালদা মুর্শিদাবাদ দিয়ে বর্ডার পার করে পশ্চিমবাংলায় ঢুকে আসলো, তারপর থেকে বলা শুরু করছেন। কি করে ঢুকলো, আটকানোটা যাদের কাজ ছিল তারা কি করলো, এই নিয়ে কিছু বলছেন না। আর তন্ময় দা যথারীতি ঢুকার পরে কেন
পশ্চিমবাংলার যাবতীয় সরকারি অফিস থেকে জাল পরিচয়পত্র বেরোবে তাই নিয়েও কিছু বলবেন না। কিন্তু আমার মনে হয় এইরকম একটা সিরিয়াস সমস্যা নিয়ে আলোচনা করতে গেলে আমাদেরকে কিছু সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে গোটাটাকে নিয়ে আলোচনা করলে সেটা ভালো হয়। দ্বিতীয় কথা, অরিন্দম দাকে আমার থেকে অনেক ভালো উনি আইন জানেন, কিন্তু খুব বিনয়ের সঙ্গে মনে করাচ্ছি কোনো হোটেলে থাকতে গেলে আমাদের ডকুমেন্ট জমা দিতে হয় শুধুমাত্র বাংলাদেশের নাকি আমি জাপানের সেটা দেখার জন্য নয়, তা এমনি দিতে হয়। কারণ আমি যদি হোটেল থেকে কোনো চামচ চুরি করেও পালাই তাহলে যাতে আমাকে বলে পুলিশ ধরতে পারে। সুতরাং সেটাকে বলে এটাকে ট্রিভিয়ালাইজ করা যাবে না। আমি একটা কথা খালি আমার শেষ কথা বলছি, গত কয়েকদিন ধরে যত বাঙালিকে ধরপাকড় করা হয়েছে ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন ডকুমেন্ট সত্ত্বেও যাদেরকে ধরা হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে আপনারা দেখবেন প্রায় 10টার মধ্যে 9টা ক্ষেত্রে পরবর্তীকালে ওই একটা জায়গা থেকে ধরলো, ফ্ল্যাগ মিটিং করে এই মানে ভারতেরই বিএসএফ আবার তাদেরকে আবার ভারতে ফেরত নিয়ে নিচ্ছে। অতএব তাদেরকে ধরা এবং ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠানোটা ভুল ছিল, না হলে বিএসএফ তাদেরকে ফ্ল্যাগ মিটিং করে ফেরত দিত না। তাহলে এটা কি ছ্যাবলামি হচ্ছে? একটা গরিব মানুষ কোথাও কাজ করতে যাবে, কেউ সেখানে পরিবার নিয়ে বেড়াতে যাবে, হঠাৎ করে তাকে গিয়ে বিএসএফ ধরবে, কি সেই রাজ্যের পুলিশ ধরবে, ধরে বলবে তুই বাংলায় কথা বলছো মানে তুই বাংলাদেশি, তোমার কাগজপত্র নিয়ে নেবে, তারপর ঠেলে বাংলাদেশে পাঠিয়ে দেবে, তাকে হেনস্থা করে 3 মাস পরে তারপর অন্য রাস্তা দিয়ে তাকে আবার ভারতে পাশাপাশি। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ কি চায়? স্বচ্ছতা, তদন্তকারী সংস্থা যাতে সঠিকভাবে তদন্তটা এগিয়ে নিয়ে যায় এবং মানুষ সুবিচার পায়। আমি জাস্ট এইটার উত্তর দেওয়ার আগে যেহেতু সিবিআই কে নিয়ে কতগুলো কথা হচ্ছে, আমি খালি একটা তথ্য আপনাদের দিয়ে দিই, যা কিনা আপনারা যারা এই ঘটনাটাকে 2021 সালের মে মাস থেকে ফলো করে এসেছেন আপনারা সবাই জানেন, যেটা রবীন্দ্রনাথ স্যার বলে শেষ করলেন, আমি সেখান থেকেই শুরু করছি। এক্ষেত্রে অভিজিৎ সরকারের দাদা সত্যি যেভাবে চোয়াল চাপা লড়াই করেছে কোনো তুলনা হয় না কোনো। আমরা কাছ থেকে দূর থেকে দেখেছি বলে আমরা জানি। এবং আপনারা এক্ষেত্রে জানেন যে 6 জন খুনের আসামি যারা কিনা সরাসরি খুনের সঙ্গে যুক্ত, তারা লোয়ার কোর্ট থেকে, শিয়ালদা কোর্ট থেকে জামিন পেয়ে গেছিল শুধুমাত্র সিবিআই উপস্থিত ছিল না বলে। তারপরে এই অভিজিৎ সরকারের দাদা হাইকোর্টে গিয়ে সেই জামিনকে খারিজ করায়, তারা আবার অ্যারেস্টেড হয় এবং হাইকোর্ট সিবিআইকে ভৎসনা করে। আমি জাস্ট আপনাদের এবং এই পরিবারের বা ওনার দাদার অ্যাপিলের ভিত্তিতে এই শিয়ালদা কোর্ট থেকে এটাকে ব্যাংশাল কোর্টে সরানো হয় এই মামলাটাকে। এনিওয়ে, এবার আপনি যে প্রশ্নটা আমায় করলেন পাপিয়া, দেখুন একটা ঘটনা কি, আমি এখানে কখনো বলবো না যে তৃণমূল আসার পরেই প্রথম পুলিশের সরকারি দলের সঙ্গে সম্পর্ক শুরু হলো। এটা দেখুন, এটা এর আগের সরকারের সময়, তার আগে সরকারের সময় অভিযোগ ছিল। বিভিন্ন রাজ্যে আছে যে যখন ক্ষমতায় থাকে পুলিশ সাধারণভাবে সেই দলের কথা একটু বেশি শোনে। আমি এখানে বসে অনেক কথা বলতে পারি, কিন্তু এটা বাস্তব, এটা সাধারণ মানুষ সবাই জানেন। কিন্তু পশ্চিমবাংলায় তৃণমূলের আমলে গত 14-15 বছরে আমরা যা দেখছি তার সঙ্গে অন্য কোনো কিছুর তুলনা হয় না। শুনুন, এখানে আজকে এই ঘটনায় আমরা অত্যন্ত খুশি এই 3জন পুলিশ জেলে যাওয়ায়, এবং আমরা মনে করছি টু লিটল টু লেস টু লেট, কিন্তু তবু এটা হওয়া অত্যন্ত দরকার ছিল। কেননা পশ্চিমবাংলায় তৃণমূল বলে কিছু নেই, পশ্চিমবাংলায় পুলিশ হচ্ছে তৃণমূল। আমি বলছি যেটা যে পশ্চিমবাংলায় পুলিশ হচ্ছে তৃণমূল। ভাই, আমরা রাজনীতি করতে গিয়ে দেখছি পঞ্চায়েতে, পুরসভায় কে তৃণমূলের প্রার্থী হবে। দেখো, আশঙ্কাটা তো এখানেই যে তদন্ত সঠিক পথে এগোবে তো না এখানেই থেমে যাবে। আমি যদি কাইন্ডলি আমার কথাটা বলে নিতে পারি, না আমিও ভুলে যাবো আমি কি বলছি। সেটা হচ্ছে যে আমরা রাজনীতি করার সুবাদে দেখছি কোন বুথে কোন ওয়ার্ডে কে তৃণমূলের প্রার্থী হবে সেটাও ঠিক করে দেওয়া হয় থানাতে বসে, ওসি ঠিক করে দেয়। তৃণমূলের কে ব্লক সভাপতি হবে সেইটা ঠিক হয় থানা থেকে, অমুক সভাপতি হলে বেশি টাকা তুলতে পারবে মার্কেট থেকে। আমরা 2013 সাল থেকে দেখে এসেছি পঞ্চায়েতে বিরোধীকে ফোন করে মাঝরাত্রিবেলা বাড়ি থেকে তুলে এনে তাকে দিয়ে প্রার্থীপদ প্রত্যাহার করানোর কাজটা করে মূলত থানার পুলিশ। তৃণমূল অনেক পরে আসে। জিতে গেছে জলপাইগুড়িতে, এইবার পঞ্চায়েতে দেখেছেন আপনারা, খবর করেছেন, জিতে সার্টিফিকেট নিয়ে বাড়ি চলে গেছে, তার বাড়িতে গিয়ে পুলিশ সার্টিফিকেট কেড়ে নিয়েছে যেটা আমাদের প্রার্থীর। সুতরাং আমি এইটা বলার চেষ্টা করছি যে পশ্চিমবাংলায় পুলিশ এখানে তৃণমূলকে সাহায্য করে তা নয়, এখানে পুলিশই হচ্ছে তৃণমূল, পুলিশকে সামনে রেখে রাজনীতি। এখানে তৃণমূল কংগ্রেসের আপনাদের মনে আছে নদিয়াতে আমরা তাহিরপুর পুরসভা জিতলাম, গোটা পশ্চিমবাংলার 108টা পুরসভার মধ্যে 106টা পুরসভা। না, আমি অন্য কথা, আপনি একটু শুনে নিলে বুঝতে পারবেন যে কোনো সম্পর্ক নেই এর সঙ্গে বাইরেন বিশ্বাসের। আমি বলছি কথাটা, তাহিরপুর পুরসভা যখন আমরা জিতলাম, দুপুরবেলা তাহিরপুর জিতলাম, বিকেলবেলা তাহিরপুরের কোনো তৃণমূলের ব্লকের নেতার পদ গেল না, তাহিরপুর থানার আইসি ট্রান্সফার হয়ে গেল। মানে তার কাজটা ছিল তাহিরপুরে তৃণমূলকে জেতানো, সে পারেনি, বিকেলবেলা তার পদ সে অন্য থানায় ট্রান্সফার হয়ে গেল। পশ্চিমবাংলায় এই যে পুলিশকে এরকম ভাবে নির্লজ্জ ব্যবহার পুলিশের, যা তৃণমূল আমলে করেছে, সেখানে পুলিশের কাছে পুরসভার উদাহরণ যথাযথ দিয়েছে, সেটা হচ্ছে তাহিরপুর। তৃণমূলের তন্ময় বাবু বোধহয় এবারে ভাবছেন আর নয়, শতরূপের সামনে আর আসতে চান না। শতরূপ যে কথাগুলো বললেন প্রতিটা কথার মধ্যে যুক্তি রয়েছে, অনবদ্য বক্তব্য রাখলেন। আর তন্ময় ঘোষ তৃণমূলের মুখপাত্র কিভাবে কথা বলছিল, বাংলার মানুষ তো দেখতে পাচ্ছে সবকিছু, মানে সবকিছুই বাংলার মানুষ বিচার করবে, বাংলার মানুষ মমতার দিকে আছে, এটা বলে দিলে হয়ে গেল। তৃণমূলের নামে এমনি এমনি সব দুর্নীতির অভিযোগ আসছে না, শিক্ষামন্ত্রী এমনি এমনি জেলে রয়েছে না, এই দলটা চোরে ভরে গিয়েছে, সেটা বাংলার মানুষ দেখছে। 2026-এ জানি না কি হবে,
তবে এটুকু বলতে পারি, আজ না হলে কাল বাংলার মানুষের চোখ খুলবে। যাই হোক, শতরূপ ঘোষের বক্তব্য আপনাদেরকে শোনালাম। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।